আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে থাকব আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি সুপার ফ্রেশ সয়াবিন অয়েল সংবাদ শিরোনাম। আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে করতে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের উন্নয়নের প্রশংসায় যুক্তরাজ্য। বিএনপি নির্বাচনে আসলে সংবিধানের মধ্য থেকে ছাড় দেওয়ার কথা বললেন কাদের। ভিন্ন মোড়কে একদলীয় শাসন চলছে দাবি ফখরুলের। ভবিষ্যতে নির্বাচনে আইন না ভাঙার প্রতিশ্রুতি দিয়ে ইসিতে আজমতুল্লাহ খানের দুঃখ প্রকাশ। নৌকা প্রার্থীর ব্যাখ্যায় সন্তুষ্ট কমিশন। রাজধানী মিরপুরে প্রায় 15,000 গরিব মানুষের কয়েকশো কোটি টাকা নিয়ে উধাও। অগ্রগামী সমিতি, ভুক্তভোগীদের মানববন্ধন। এবং ব্যাংক সংরক্ষণ ও সচেতনতা সৃষ্টিতে এগিয়ে আসার আহ্বান। ব্যাংকের আবাসস্থল নিশ্চিতে সব সিটি কর্পোরেশনে জলাশয় বাড়ানোর তাগিদ। গরমে দাপাদাপি, ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট। প্রিয় দর্শক, এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে মরক্কোর একটি গ্রামে ঐতিহ্যবাহী যাযাবর উৎসবের খবর। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সবার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে যে শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী আলোচনা হয়েছে তাদের সবাই বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। দেশের এই উন্নতির জন্য প্রধানমন্ত্রী নেতৃত্বের প্রশংসা করেছেন তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ও ভুটানের রাজা। দেখুন নীলাদ্রি শেখরের রিপোর্টটি। ব্রিটেন সফরে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের পাশাপাশি রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভিষেক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মিশর ও রুয়ান্ডার প্রেসিডেন্ট, সিয়েরা লিওন, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, গাম্বিয়া, নামিবিয়া ও উগান্ডার প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় করেন। সেসব দেশের নেতারা প্রধানমন্ত্রীর নেতৃত্ব এবং বাংলাদেশের উল্লেখযোগ্য অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রশংসা করেছেন। যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিমের বরাত দিয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা জানিয়েছে। এর আগে অবশ্য ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকও এক আলোচনায় বাংলাদেশের উন্নয়নের জন্য শেখ হাসিনার প্রশংসা করেন। পরে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লিভারলি সস্ত্রীক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন। বাংলাদেশ আগামী জাতীয় সংসদ নির্বাচন যুক্তরাজ্যের মতো অবাধ ও সুষ্ঠুভাবে করতে চায় উল্লেখ করে সবার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী। তার দল আওয়ামী লীগ দেশের গণতন্ত্রকে শক্তিশালী ভিত্তি দিয়েছে বলে উল্লেখ করেন শেখ হাসিনা। বিপুল সংখ্যক রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দেয়ায় প্রধানমন্ত্রীর মানবিক ভূমিকার প্রশংসা করেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ভুটানের রাজা জিগমে খেসার নামলেক। বৈঠকে পারস্পরিক স্বার্থে বাংলাদেশে একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার জন্য ভুটানকে প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানা সে সময় উপস্থিত ছিলেন। নতুন কিং চার্লসের সাথে আলাপ হয়েছে এবং আলাপে কিং অঙ্গীকার করেছেন, আশ্বাস দিয়েছেন তিনি বাংলাদেশ সফরে যাবেন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বললেন যে কিংয়ের আপনার এই ক্লাইমেট ইস্যুতে যথেষ্ট আগ্রহ আছে। সফর শেষে আগামী 9 মে দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। নীলাদ্রি শেখর, চ্যানেল আই। বিএনপি নির্বাচনে আসার আগ্রহ দেখালে সংবিধানের মধ্য থেকেই ছাড় দিতে সমস্যা নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে নির্বাচনকালীন সরকারে আসার মতো পরিবেশ বিএনপি তৈরি করছে না বলে মন্তব্য করেন সরকারের এই মন্ত্রী। বিস্তারিত দেখুন লুৎফর রহমান সোহাগের রিপোর্টে।
হাতে ৮ মাস সময় থাকলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেমন হবে তার স্পষ্ট ইঙ্গিত মিলছে না। নিরপেক্ষ সরকার ছাড়া এই নির্বাচনে অংশ না নেওয়ার কথা বারবার বলে আসছে বিএনপি সহ বিরোধী কয়েকটি রাজনৈতিক দল। দশম জাতীয় সংসদ নির্বাচনের মতো এবারও নির্বাচনকালীন সরকারে বিএনপিকে আনার প্রস্তাব দেওয়া হবে কিনা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর কাছে তা জানতে চান একজন সাংবাদিক। সংবিধানের মধ্যে ছাড় দেওয়ার কোনো সুযোগ থাকলে আপনি যেটা বললেন এটা তো কোনো অসুবিধা নেই যদি বিএনপি বলে আমরা ইলেকশনে আসব। নির্বাচনে আসলে তখন এক ব্যাপার, তারা নির্বাচন করবেই না তত্ত্বাবধায়ক সরকার, তারা এই পার্লামেন্টকে চায় না। তারপরে এই মন্ত্রিসভা পদত্যাগ করবে, এই প্রধানমন্ত্রী পদত্যাগ করবে। এইসব শর্তারোপের মধ্যে আমরা কি করে তাদেরকে বলবো যে আপনারা স্বরাষ্ট্রমন্ত্রী ইন্টারিম গভর্নমেন্টে আসুন বা অন্য কোনো মন্ত্রণালয় আপনাদেরকে দিচ্ছি, সে পরিবেশটা তো তারা রাখছে না। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সরকারের উপর বিদেশি কোনো চাপ নেই বলেও জানান ওবায়দুল কাদের। তারা কথায় কথা বলেছেন বাংলাদেশে একটা ফ্রি ফেয়ার ইলেকশন হোক, এটা তাদের কাম্য, বন্ধু দেশ হিসাবে এটা তারা বলতেই পারেন। বাংলাদেশের ত্রুটিমুক্ত গণতন্ত্র ও নির্বাচন দেখতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে মন্তব্য করলেও ওবায়দুল কাদের মনে করেন বিদ্যমান ব্যবস্থায় নিরপেক্ষ নির্বাচন সম্ভব। সময়ের বিবর্তনে আরো ম্যাচিউরড হবে। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। আওয়ামী লীগ ভিন্ন মোড়কে একদলীয় শাসন চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁয়ে বিএনপির কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, দেশ এবং অধিকারের কথা বললে ডিজিটাল নিরাপত্তা নিয়ে মামলা দেওয়া হয়। তিনি বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচনে না যেতে বেশিরভাগ রাজনৈতিক দল একমত হয়েছে। মির্জা ফখরুল বলেন, বিএনপি দেশের অর্থনীতি, রাজনীতি, আদালত সব কিছুকে সুষ্ঠুভাবে পরিচালনা করতেই ২৭ দফা প্রণয়ন করেছে। আজকে ক্ষমতায় আসার পরে প্রথম সরকার ১৯৭৫ সালে একজনের শাসনগত ভাষা প্রতিষ্ঠা করে দিল। এখন আবার ভিন্ন আঙ্গিকে আরেকটা বলতে একটা মোড়ক লাগাইছে ছদ্মবেশ, সেই ছদ্মবেশের সামনে আবার নির্বাচন আছে, গণতন্ত্র আছে, ভিতরে হচ্ছে আবার সেই একদলীয় শাসনগত ভাষা ভয় দিয়ে গুলি করে নির্যাতন করে জেলে দিয়ে গণতন্ত্র তারা ধ্বংস করেছে, মানুষের সমস্ত আশা আকাঙ্ক্ষাকে ধ্বংস করেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব কথা বলছিলেন। ভবিষ্যতে নির্বাচনে আইন আর লঙ্ঘন না করার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচন কমিশনের কাছে দুঃখ প্রকাশ করেছেন গাজীপুর সিটি নির্বাচনের নৌকার প্রার্থী আজমতুল্লাহ খান। আইন ভাঙার জন্য ২ দফা চিঠি পাওয়ার পর সরকারি দলের এই প্রার্থীর ব্যাখ্যায় সন্তুষ্ট হয়েছে ইসি। তবে সিইসির মন্তব্য, দেশের রাজনীতির চরিত্র রাতারাতি সুইচ টিপে ঠিক করে ফেলা যাবে না। রিপোর্টে আরও জানাচ্ছেন শোভা ইসলাম। গাজীপুর সিটি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সময় নির্বাচনী বিধিভঙ্গ এবং এমপি মন্ত্রীদের নিয়ে এক মঞ্চে ভোট চেয়ে আচরণবিধি ভাঙার অভিযোগ ছিল নৌকার প্রার্থী আজমতুল্লাহর বিরুদ্ধে। আইন মেনে চলার জন্য ২ দফা তাকে চিঠি দিয়েছিল ইসি। একই সঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এবং যুব ও ক্রীড়া মন্ত্রীকেও সতর্ক করে চিঠি দিয়েছিল কমিশন। বেলা ৩টায় সরকারি দলের প্রার্থীকে তলব করে। পুরো কমিশনের সঙ্গে বৈঠক চলে প্রায় ৪০ মিনিট। বৈঠক শেষে নৌকার প্রার্থী বললেন আচরণবিধি ভাঙেননি, আবার ভবিষ্যতে মেনে চলার ওয়াদাও করলেন তিনি। যে সভা ওনারা করেছেন, দিস ইজ আউট অফ সিটি কর্পোরেশন এরিয়া, সেটা হয়তো অজ্ঞতার কারণে হতে পারে। ৫ ধারার যে কথাটা, সেটা যেহেতু মন্ত্রী সাহেব গেছেন, সেটা ওনার ব্যাখ্যা, ওনাকে যদি ডাকা হয় ওনার ব্যাখ্যা উনি দিবেন। ভবিষ্যতেও যে নির্বাচন আচরণবিধি কোনো ভঙ্গ হবে না, সেটা আমি প্রতিশ্রুতি দিয়েছি। এই প্রতিশ্রুতি শুধু আজকে না, আমি সবসময় প্রতিশ্রুতিতে আছি এবং প্রতিশ্রুতি রক্ষা করব। পরে সরকারি দলের প্রার্থীর নির্বাচনী আইন মানা না মানা নিয়ে ৩ রকমের কথা জানালেন সিইসি। প্রথমে বললেন প্রার্থীর ব্যাখ্যায় সন্তুষ্ট, পরে বললেন এ বিষয়ে আর কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না, আবার বললেন এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ ঠিক করেনি ইসি। আমরা কোনো সিদ্ধান্ত এখনো নিইনি। উনি অত্যন্ত চমৎকারভাবে, অত্যন্ত বিনয়ের সাথে উনি দুঃখ প্রকাশ করেছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন যে আগামীতে উনি বিশ্বাস করেন যে এ ধরনের
ভুল কিছুটা অজ্ঞতাবশত হয়েছে। যদি ভঙ্গ হয়ে থাকে তাহলে এই জন্য উনি দুঃখিত, উনি অনুতপ্ত। নির্বাচনী আইন মেনে চলার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ 5 সিটির বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা। রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র তুলেছেন আওয়ামী লীগ প্রার্থী AHM খয়রুজ্জামান লিটন। রোববার বেলা 11:30টায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য AHM খয়রুজ্জামান লিটনের পক্ষে রাজশাহী মহানগর আওয়ামী লীগের নেতারা মনোনয়নপত্র তোলেন। সেই সময় মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী কামাল এবং অন্যরা ছিলেন। আমি আমার দলীয় নেতৃবৃন্দকে নিয়ে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আজকে রোববার দিন 7 তারিখ আমরা মনোনয়নপত্র তুলব এবং সেটি ইতিমধ্যেই আমরা উত্তোলন করেছি। এই মনোনয়নপত্র উত্তোলনের মাধ্যমে আমাদের রাজশাহীর সর্বস্তরে যে বার্তাটি পৌঁছে যাবে সেটি হলো যে নির্বাচনের যে দলীয় যে সিদ্ধান্ত মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী আমাকে মনোনয়ন করার মাধ্যমে দিয়েছেন, সেটিকে এখন আমি কার্যকরী করবার জন্য আনুষ্ঠানিকতা যেটি বাকি ছিল সেটি শুরু করলাম। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। বঙ্গভবনে সাক্ষাতে সেনাবাহিনীর সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে তিনি রাষ্ট্রপতিকে অবহিত করেন। সেনাবাহিনীর উন্নয়নে গৃহীত নানা পদক্ষেপ এবং বাস্তবায়নে অগ্রগতিও তুলে ধরেন। রাষ্ট্রপতি সেনাবাহিনীর কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করে বলেন, ফোর্সেস গোল 2030-এর আলোকে সেনাবাহিনী উন্নয়ন কর্মকাণ্ড আগামীতেও অব্যাহত থাকবে। পরে মহাহিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম উদ্দিন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের নিকট বার্ষিক অডিট এবং হিসাব রিপোর্ট পেশ করেন। মহাহিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক রাষ্ট্রপতির কাছে 47টি অডিট এবং হিসাব রিপোর্ট পেশ করেন। অডিট আপত্তি নিষ্পত্তিতে আরও তৎপর হওয়ার নির্দেশ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সীমান্তে সড়ক অবকাঠামো নির্মাণ কাজ শেষ হলেই পাহাড়ি সন্ত্রাসী অপতৎপরতা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিজিবির 99তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ শেষে তিনি বলেন, সন্ত্রাসীরা স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে তাদের সহায়তা দেওয়া হবে। বিস্তারিত দেখুন এনামুল কবির রূপমের রিপোর্টে। টানা 6 মাসের প্রশিক্ষণ শেষে সীমান্ত নিরাপদ রাখার শপথ নিলেন নতুন প্রায় 550 বিজিবি সেনা। চট্টগ্রামের সাতকানিয়ায় বর্ডার গার্ড ট্রেনিং সেন্টারে সমাপনী কুচকাওয়াজে জওয়ানদের অভিবাদন গ্রহণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। চেষ্টা করছি রাস্তাঘাট তৈরি করে দেওয়ার জন্য, চেষ্টা করছি নতুন নতুন বিওপি তৈরি করার জন্য, চেষ্টা করছি আমাদের সংখ্যা আরও বৃদ্ধি করে, তাদের দক্ষতা বৃদ্ধি করে, তাদের প্রশিক্ষণ দিয়ে তাদের ওই জায়গাটিতে স্থাপন করার জন্য ইকুইপমেন্ট যা দরকার, যা প্রয়োজন সবই আমরা ব্যবস্থা করে দিচ্ছি। প্রশিক্ষণে অংশ নেওয়া বিভিন্ন ক্যাটাগরিতে 4 জন সৈনিকের হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী। 3টি জেলা যেহেতু অত্যন্ত দুর্গম এলাকা এবং এই বর্ডার লাইনগুলোর পার্শ্ববর্তী দেশ, সেখানেও এই এলাকা কিন্তু অনেক দুর্গম। সেই জন্যই আমাদের সবসময়ই আমাদের ভিজিলেন্স রাখতে হয়। আমাদের বিজিবিকে আমরা সক্ষমতা বৃদ্ধির জন্য আমরা ব্যবস্থা নিয়েছি, আমরা হেলিকপ্টার তাদেরকে ব্যবস্থা করে দিয়েছি এবং আপনারা জানেন বর্ডার রোড আমরা তৈরি করতে যাচ্ছি। বর্ডার রোডটা সম্পূর্ণ হলে আমাদের যে সমস্ত আপনারা যেই জঙ্গির উত্থান দেখছেন, জঙ্গির যে তৎপরতা দেখছেন এই 3 পার্বত্য জেলায়, এগুলো আর থাকবে না। তিনি জঙ্গি নামেই তাদের দমন করবে। প্রায় 4500 কিলোমিটার সীমান্ত পাহারা দেয় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। নতুন করে 37 জন নারী সহ 550-র মতো নতুন নবীন সৈনিকের অন্তর্ভুক্তির মাধ্যমে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে বর্ডার গার্ড এগিয়ে গেল আরও এক ধাপ। চট্টগ্রামের সাতকানিয়া থেকে এনামুল কবির রূপম, চ্যানেল আই। 15,000 নিম্ন আয়ের মানুষের কাছ থেকে কয়েকশো কোটি টাকা আত্মসাৎ করে উধাও হয়ে গেছে অগ্রগামী সমিতি নামে একটি ভুয়া প্রতিষ্ঠান।
গরিব মানুষদের প্রলোভন দেখিয়ে 2002 সাল থেকে কার্যক্রম চালিয়ে আসছিল তারা। নিঃস্ব হয়ে সরকারের কাছে সহায়তার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা। সমিতির মালিককে খুঁজে বের করে জমানো অর্থ ফেরত চান তারা। বিস্তারিত জাকিয়া আক্তারের রিপোর্টে। আত্মসাৎ হওয়া অর্থ ফেরত পেতে মিরপুর 13 নম্বরের 4 নং ওয়ার্ডের পুরাতন বাজার এলাকায় কয়েকশো মানুষের মানববন্ধন। স্থানীয় বাসিন্দা কামাল দেওয়ানের অগ্রগামী সমিতিতে বেশি সুদে মুনাফার লোভে টাকা রেখেছিলেন নিম্ন আয়ের প্রায় 13 থেকে 15,000 মানুষ। 2002 সাল থেকে সমিতি চালিয়ে যাওয়া কামাল দেওয়ান কয়েকশো কোটি টাকা নিয়ে 2 মাস ধরে উধাও, সমিতির অফিসও বন্ধ। অর্থ আত্মসাৎকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে সরকারের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগীরা। বাড়ি থেকে 5 লাখ টাকা এনে রাখছি, আমার এখন সর্বমোট 14 লাখ টাকা আছে। আমি একদম পদের ভিখারি হয়ে গেছি। লাভ দিবে বিধায় অনেকে জমি বেচে এনে টাকা এখানে রাখছে ফিক্সড ডিপোজিট কইরা, তারা এগুলো টাকা নিয়ে তারা এখান থেকে পালাইছে। জায়গা ছিল আমি বেচছা, আমি মিলাই আমি 7.5 লাখ টাকা দিছি। আমাদের ফ্যামিলির মধ্যে প্রায় 30 লাখ টাকা, মানে আমরা সব ভাই বোন একসাথে মরছি। কমিশনারের কাছে গেছি, কমিশনার বলে আমাদের কাছে কি তোমরা জিজ্ঞাসা করে টাকা রাখছো? আমরা থানায় গেছি, অভিযোগ জানাইছি, থানায় অভিযোগ নেয় নাই। আমরা গরিব মানুষ, আমরা অসহায় মানুষ, আমাদের টাকা আমাদেরকে ফিরিয়ে দিতে হলে এটা আমরা সরকারের কাছে আবেদন করি। বছরে 5 লাখ টাকা রাখলে 1 লাখ টাকা লাভ দেবে। লাভ তো দূরের কথা, কারণ আমার আসলেই নাই। এলাকার ওয়ার্ড কাউন্সিলর জানিয়েছেন অভিযুক্ত সমিতির মালিককে পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নিয়ে সবাইকে টাকা ফেরত দেওয়া হবে। এই জায়গায় তোমরা টাকা রাখলে কেন? ব্যাংক নাই দেশে, আর আমাদেরকে জিজ্ঞেস করে টাকা রাখো। এখন আয়া কান্দাকাটি করো আমাদের কাছে। আমি পজিটিভ ওদের পক্ষে, এখন আমি ওদের পক্ষেই থাকবো। ভুক্তভোগীরা মামলা করলে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেছেন কাফরুল থানার পুলিশ পরিদর্শক। কেউ অভিযোগ দেয় তাহলে অবশ্যই আমরা মামলা নিব, আর যারা বলছে এটা সত্য নয়। ওরা কালকে যে অনেক লোকজন নিয়ে অনেকে পড়ায় আসছিল, আসার পর আমরা বলছি যে আপনারা এরকম ইয়া না করে আমরা অভিযোগ দেন, আমরা মামলা নিব। খেটে খাওয়া এই গরিব মানুষের দাবি কষ্টের টাকাগুলো যেন তারা শিগগিরই ফেরত পান। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। বঙ্গবন্ধুকে নিয়ে যারা গ্রন্থ রচনা করবে, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সহ নির্দিষ্ট মানদণ্ড মেনে চলার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ খ্রিস্টান যুব কল্যাণ সমিতি আয়োজিত বাংলার স্থপতি গ্রন্থের লেখক এলভিন দিলীপ বাগচির সম্বর্ধনা অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। 7 খণ্ডে প্রকাশিত গ্রন্থে বঙ্গবন্ধু সহ মুক্তিযুদ্ধের ইতিহাস উঠে এসেছে। 7 মেকে গণতন্ত্রের স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে অভিহিত করে তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার দূরদৃষ্টিতার কারণে আওয়ামী লীগ 3 টার্মে ক্ষমতায় এসেছে। প্রধানমন্ত্রী দেশে না ফিরলে বাংলাদেশে গণতন্ত্র ফিরত না বলেও এই সময় তুলে ধরেন তিনি। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মশ আরিফিন সিদ্দিক সহ অন্যরা উপস্থিত ছিলেন। 7 খণ্ড প্রকাশিত বিশ্লেষণধর্মী বাংলার স্থপতি গ্রন্থের জন্য লেখককে সাধুবাদ জানান তথ্যমন্ত্রী। এখন বঙ্গবন্ধুর উপর প্রচুর বই লেখা হয়, প্রচুর বই বিভিন্ন জন লেখে, অনেক ক্ষেত্রে লেখার প্রতিযোগিতাও তৈরি হয়েছে, কিন্তু সেটি করতে গিয়ে অনেক ইতিহাস বিকৃতি হচ্ছে এবং বইয়ের মান রক্ষিত হচ্ছে। আমি মনে করি বঙ্গবন্ধুর উপর দেশে বিদেশে এই সমস্ত বই পুস্তক রচিত হচ্ছে, সেগুলোর নির্দিষ্ট মানদণ্ড মেনে চলা প্রয়োজন এবং বইতে কোনোভাবেই যেন ন্যূনতম ইতিহাস বিকৃতি না ঘটে সে ব্যাপারে সচেতন থাকা প্রয়োজন। ডক্টর হাসান মাহমুদ তথ্যমন্ত্রীর কথা বলছিলেন। সরকারি গুদামে খাদ্য বিক্রির সময় কৃষক যেন কোনোভাবে হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে নির্দেশ দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। খাদ্য ভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে নওগাঁ সহ সারা দেশে বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এই নির্দেশ দেন। খাদ্যমন্ত্রী বলেন, নওগাঁ হাওর অঞ্চল সহ সারা দেশে এবার ধানের ভালো ফলন হয়েছে। কৃষককে লাভবান করার উদ্দেশ্যে প্রতি বছর সরকারি কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয় করে সরকার। পাশাপাশি খাদ্যশস্যের মজুদ বাড়ানো এবং বাজার দর নিয়ন্ত্রণে রাখতে প্রতি মৌসুমে শস্য সংগ্রহ করা হয়। সেই লক্ষ্য বাস্তবায়নে প্রতিটি জেলা উপজেলায় ক্রয় কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে। অনলাইনে ধান চাল সংগ্রহ অভিযানে উদ্বোধন করে আরও অংশ নেন নওগাঁ জেলা প্রশাসক খালেদ মেহেদী হাসান, সদর আসনের সংসদ সদস্য সহ কৃষি বিভাগের কর্মকর্তা, চাল মালিক গ্রুপ, আড়তদার এবং ব্যবসায়ী সমিতির নেতারা।
ব্যাঙ সংরক্ষণ ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাণীবিজ্ঞান বিভাগে 15তম সেভ দ্য ফ্রগস ডের আলোচনায় ব্যাঙের আবাসস্থল নিশ্চিত করতে রাজধানী সহ দেশের সব সিটি কর্পোরেশনে জলাশয় বাড়ানোর তাগিদ দিয়েছেন বক্তারা। দেখুন আলিম আল রাজির রিপোর্ট। ব্যাঙ উভচর প্রাণী। জলে এবং ডাঙায় উভয় ক্ষেত্রেই এদের অবাধ বিচরণ। প্রজন্মের পুরো চক্র সম্পন্ন করতে এদের পানিতে থাকতে হয়, আর পূর্ণাঙ্গ অবস্থায় এরা ডাঙায় চলে আসে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এরা নির্দেশক হিসেবে কাজ করে। কিন্তু মানবসৃষ্ট ও প্রাকৃতিক কারণে পৃথিবীর প্রায় 1/3 ব্যাঙ এখন সংকটাপন্ন অবস্থায়। ব্যাপক হারে আবাসস্থল ধ্বংস, পরিবেশ দূষণ ও কৃষিক্ষেত্রে অতিরিক্ত কীটনাশক ব্যবহার ব্যাঙ বিলুপ্ত হওয়ার অন্যতম কারণ। বর্তমানে পৃথিবীতে 7,603 প্রজাতির ব্যাঙ রয়েছে, আর বাংলাদেশে রয়েছে 62 প্রজাতির ব্যাঙ। ব্যাঙ রক্ষা এবং সচেতনতা বৃদ্ধিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেচার ক্লাবের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগে ব্যাঙ সংরক্ষণ দিবসের আলোচনা সভা, চিত্র প্রদর্শনী সহ ব্যাঙ নিয়ে কুইজ প্রতিযোগিতা হয়েছে। ব্যাঙের বাসস্থান নিশ্চিত করার পাশাপাশি এ নিয়ে বিধিমালা তৈরির উপর জোর দেন বক্তারা। ব্যাঙের বিলুপ্তি যে শুধু পরিবেশের ভারসাম্য নষ্ট করবে তা নয়, এতে করে মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এই বার্তাটি শিক্ষার্থী এবং সর্বস্তরের মানুষের জন্য পৌঁছে দিতে হবে। একটি বড় প্রাণীকে যদি আমি কনজার্ভ করতে চাই, সংরক্ষণ করতে চাই, তাহলে তার আবাসস্থলকে সংরক্ষণ করতে হবে। আর আবাসস্থল সংরক্ষণ করা মানেই তার জন্য কিন্তু গাছপালা, প্রকৃতি আমাকে সব কিছুই দিতে হবে। যেহেতু বাংলাদেশ সবচেয়ে বেশি ভালনারেবল, এত বেশি লোক থাকে, এত বেশি প্রাণী, মানে প্রাণীরাও তো ওরা তো জায়গা পাচ্ছে না, ওরা আমাদের শহরে ঢুকে পড়ছে। এই জন্য আমরা আরবান ইকোলজি বা আরবান ইকোসিস্টেমগুলোকে আমরা স্টাডি করি। এই অবিচ্ছেদ্য এই ব্যাঙ কিন্তু আমাদের পরিবেশের মধ্যে উল্লেখযোগ্য একটা ইকোসিস্টেমের কিন্তু একটা অঙ্গ। ব্যাঙ সংরক্ষণে জলাশয় বাড়ানো এবং পানি দূষণ রোধের উপর জোর দেন বিশিষ্টজনরা। এই পানির দূষণে কিন্তু আমরা এই ধরনের প্রাণীগুলো হারিয়ে ফেলছি। ব্যাঙ তার মধ্যে একটি অন্যতম প্রাণী। এই প্রাণীটি যে আমাদের নীরবে অগোচরে আমাদের ক্ষতিকারক নানা কীট পতঙ্গ খেয়ে যে এরা আমাদের পরিবেশকে ভালো রাখছে, তো বেশি এই সচেতনতা ছড়িয়ে দিতে পারবো, ততই কিন্তু এই প্রাণীটি হয়তো একটু ভালো অবস্থায় থাকতে পারবে। এই সব কিছু মিলিয়ে কিন্তু আমরা বাংলাদেশে এই প্রাণীগুলোকে দিন দিন তাদের বাসস্থান থেকে উচ্ছেদ করছি, আমাদের পরিবেশকে বলি, প্রকৃতিকে বলি, আমরা ধ্বংস করছি। ঢাকার ব্যাঙের সংরক্ষণের জন্য জলাশয়ের কিছু কৃত্রিম জলাশয় তৈরি করার ব্যবস্থা করা হয়েছে। তো আমি মনে করি এরকম যদি সবগুলো সিটি কর্পোরেশন এই ব্যাপারে এগিয়ে আসে, তাহলে আমাদের এই ব্যাঙ সংরক্ষণের ব্যাপারটি অনেক একটু, আমি বলবো যে একটা ভালো অবস্থানে যাবে। ইন্ডিকেটর অফ দ্য ইকোসিস্টেম, ইন্ডিকেটরস ফ্রম দ্য ভিউ পয়েন্ট যে আমাদের ইকোসিস্টেম কি হেলদি ইকোসিস্টেম কিনা, আমাদের এনভায়রনমেন্টটা কি হেলদি এনভায়রনমেন্ট কিনা, সেই দৃষ্টিকোণ থেকেও ব্যাঙ খুবই উপকারী প্রাণী। আবার আমাদের ফুড চেইনও ব্যাঙ নানাভাবে আমাদেরকে সহযোগিতা করে থাকে, সেটাও সেই দিক থেকেও ব্যাঙের সংরক্ষণ প্রয়োজন। পরে র্যালিতে অংশ নেন অতিথিরা। আয়োজনের সহযোগী বন বিভাগ, প্রাণীবিজ্ঞান সমিতি এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার চ্যানেল আই। আলিম আল রাজি, চ্যানেল আই, ঢাকা। আমার হাতে আরো খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকের মূল অনুষ্ঠানটির পর ফিরে এলাম। ধন্যবাদ প্রিয় দর্শক, আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। রাজ্যাভিষেকের মূল অনুষ্ঠান শেষ হলেও উৎসব এখনো থামেনি। রোববারও স্ট্রিট পার্টি, মধ্যাহ্ন ভোজ ও কনসার্টের মতো আয়োজন রয়েছে যুক্তরাজ্য জুড়ে। রাজপরিবারের সদস্যরা করোনেশন কমিউনিটির অনুষ্ঠানে যোগ দেবেন। লন্ডন সময় সন্ধ্যায় উইন্ডসর ক্যাসেলে রাজ্যাভিষেককে ঘিরে সঙ্গীতানুষ্ঠান আয়োজন করা হয়েছে, যেখানে পারফর্ম করবেন কেটি পেরি এবং টেক দ্যাট। দ্য রয়্যাল ব্যালে, দ্য রয়্যাল অপেরা হাউস, রয়্যাল শেক্সপিয়ার কোম্পানি, দ্য রয়্যাল কলেজ অফ মিউজিক এবং দ্য রয়্যাল কলেজ অফ আর্ট থেকেও যৌথ পারফরমেন্স থাকবে। প্রিয় দর্শক, এবারে আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী আগামীকাল। জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি নানা অনুষ্ঠানে আয়োজন করেছে। এই দিন সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, আর্ট ক্যাম্প ও চিত্রকর্ম প্রদর্শনী আয়োজন করা হয়। রাজধানী সহ বিভিন্ন জেলায় নানা আয়োজনে পালিত হবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী। আলোচনা, গান, কবিতা, নৃত্য, গীতিনৃত্য, নাট্য, শিল্পকর্ম ও প্রামাণ্য চিত্র প্রদর্শনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করবে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। কবির স্মৃতিধন্য শিলাইদহ কুঠিবাড়ি, শাহজাদপুর, প্রতিসর, দক্ষিণ ডিহি এবং পিঠাভোগেও বর্ণাঢ্য আয়োজন করা হবে। এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। মরক্কোর উত্তর পূর্বাঞ্চলের একটি গ্রামে ঐতিহ্যবাহী যাযাবর উৎসব হয়েছে। স্থানীয়ভাবে নোম্যাড ফেস্টিভ্যাল নামে পরিচিত এই আয়োজনে যোগ দেন দেশি বিদেশি অনেক পর্যটক। ৩ দিনে এই উৎসব উপলক্ষে ঐতিহ্যবাহী মেলার আয়োজন করা হয়। আগত দর্শনার্থীদের অনেকে বালির ওপরে জ্বলন্ত কয়লায় পোড়ানো রুটি খেয়ে স্যান্ড হকি খেলে আনন্দ উৎসবে মাতেন। এছাড়া দর্শনার্থীদের জন্য আয়োজন করা হয় ঐতিহ্যবাহী উটের দৌড় প্রতিযোগিতা। মালি, ফ্রান্স এবং মরক্কোর 3 জন গল্পকারের কাছ থেকে মরক্কোর প্রাচীন ঐতিহ্যের গল্প দর্শনার্থীদের আবেগ তাড়িত করে। পূর্ণিমার রাতে খোলা আকাশের নিচে মন্ত্রমুগ্ধ হয়ে গল্প শোনেন তারা। এতে কিছুক্ষণের জন্যে তারা ফিরে যান শৈশবে। দাদি নানির কাছ থেকে শোনা রূপকথার গল্পের সাথে মিল খুঁজে পেয়ে কল্পনার রাজ্যে গা ভাসান দর্শনার্থীরা। ছিল ঐতিহ্যবাহী সঙ্গীত আয়োজন। এবারে কৃষি সংবাদ। সাতক্ষীরায় চলতি মৌসুমে আম ভাঙা শুরু হয়েছে। কুকরালি মোকসেদ আলীর বাগানের আম ভাঙার মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। প্রিয় দর্শক, এখন দেখবেন প্রকৃতি সংবাদ। নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগামী বাজেটে অর্থ বরাদ্দের দাবি জানিয়েছে তিস্তা পাড়ের মানুষ। তারা বলছেন, উত্তরাঞ্চলকে বাঁচাতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এবারে পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। সাভারের আশুলিয়ায় উদ্বোধন করা হয়েছে মার্সেল এক্সক্লুসিভ শোরুম তামিল ইলেকট্রনিক্স। আশুলিয়ার কাঠগড়া বাজারে নতুন শোরুম উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ হুমায়ুন কবির। মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক আমিন খান এবং কৌতুক অভিনেতা আবু হেনা রনি। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মার্সেলের পৃষ্ঠপোষকতায় আমরা ভেজাল মুক্ত খাদ্য চাই শীর্ষক সচেতনতামূলক কর্মসূচি করা হয়। দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে। ফিরছি একটু পরে আরো খবর নিয়ে। আবারও বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। দর্শক, বিরতির পর ফিরে এলাম চ্যানেল আই সংবাদে আরো খবর নিয়ে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। এবারে খেলার খবর। প্রিয় দর্শক, এখনকার খেলার খবরে পুরোটা জুড়েই রয়েছে ফুটবল। জুনে 3 সপ্তাহের প্রস্তুতি নিয়েই সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। টুর্নামেন্টে এশিয়ার দল কুয়েত এবং স্বাগতিক ভারতকে কঠিন প্রতিপক্ষ মানছে লাল সবুজরা। টুর্নামেন্টের 14তম আসরে অংশ নেওয়ার আগে কম্বোডিয়ার সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলার আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বিস্তারিত দেখুন আদিল আহমেদ শানের রিপোর্টে। 21শে জুন ভারতে সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলকে সামনে রেখে 4 জুন থেকে প্রস্তুতি ক্যাম্প শুরু করবে বাংলাদেশ। বঙ্গবন্ধু স্টেডিয়ামের নির্মাণ কাজ চলমান থাকায় প্রাথমিকভাবে বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করবেন জামাল ভুইয়ারা। বাফুফে ন্যাশনাল টিমস কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। বেঙ্গালুরুতে যাবার আগে স্বাগতিক কম্বোডিয়ার সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
ফিফা নিষেধাজ্ঞা থাকায় শ্রীলঙ্কার পরিবর্তে র্যাঙ্কিংয়ে ১৪৩ নম্বরে থাকা এশিয়ার দল কুয়েত এবং স্বাগতিক ভারতকে বড় প্রতিপক্ষ ভাবছে বাংলাদেশ। কুয়েত বেশ শক্তিশালী টিম, বাট সাফে অন্যতম আছে যারা শক্তিশালী। ভারত হচ্ছে অন্যতম মানে শক্তিশালী দল, মালদ্বীপও শক্তিশালী দল, এবং এটার মধ্যে কিন্তু আমাদের সকল চাওয়া পাওয়া কিন্তু নিহিত। এবং গত যে কয়েক মাসের যে আমাদের এঙ্গেজমেন্ট, যে কোচিং স্টাফ নিয়োগ করা, ইভেন এর আগে যে সব ম্যাচগুলো খেলা, সব কিছুই কিন্তু কেন্দ্র করে কিন্তু আমাদের সাফের জন্য। সবশেষ 2003-এ চ্যাম্পিয়ন এবং পরের আসরে রানার্স আপ। এর পরের 7 আসরে আর কখনোই শিরোপা নির্ধারণী মঞ্চে খেলা হয়নি লাল সবুজদের। সাফের মুকুটকে ঘিরে রয়েছে তাই বাড়তি আশা। স্প্যানিশ কোচ হাভিয়ার ক্যাব্রেরাও প্রিমিয়ার লিগ থেকে দল গঠনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে এনেছে। সাফ নিয়ে আমরা সবাই খুব এক্সাইটেড। ফুটবলাররা ভালো করতে চায়। টুর্নামেন্ট শুরুর আগে 3 সপ্তাহের সময় পাবো। জানি খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে। প্রত্যাশার কথা এখনই বলবো না, ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই। আর হ্যাঁ, স্কোরিংয়ে আমাদের আরও উন্নতি তো করতেই হবে। এশিয়ান গেমসে বাংলাদেশের পুরুষ ফুটবল দল পাঠানোর পদক্ষেপও নিচ্ছে বাফুফে। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, আবারও ফুটবল। ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি, চেলসি এবং লিভারপুলের মতো জায়ান্টরা। ব্রেন্টফোর্ডকে 1-0 গোলে হারিয়েছে দ্য রেডরা। লিভারপুলের হয়ে অনফিল্ডে একমাত্র গোলটি করে শততম খেলার রেকর্ড বুকে গোলকিপার অ্যালিসন বেকার।